মা, শব্দ একটা হলেও এটার মূল্য সারা পৃথিবীর সমান। মায়ের মূল্য তুমি তখন বুঝবে যখন তোমার মা এই পৃথিবীতে থাকবে না। মায়ের মূল্য তুমি তখন বুঝবে যখন রাতের বেলা কেউ তোমার জন্য খাবার নিয়ে ওয়েট করবে না। যেদিন না খেয়ে রাস্তার মধ্যে ক্ষুধার্ত ফকিরের মতো ঘুরবে, সেদিন বুঝতে পারবে মা কি জিনিস। 10 দিন না খেয়ে থাকলেও কেউ বলবে না বাবা খাবার খেয়েছিস। যাও আর বলো মাকে ভালোবাসি মা। মায়ের ঘাড়ে মাথা রেখে একদিন জিজ্ঞেস করেছিলাম যে মা তুমি কতক্ষণ আমাকে এভাবে রাখবে। তিনি উত্তরে বলেছিলেন যতক্ষণ কোনো মানুষ আমাকে তাদের ঘাড়ে করে না নিয়ে যায়। প্রেম ভালোবাসা অন্ধ কেন হয় জানেন? কারণ আপনার মা আপনাকে দেখার আগেই ভালোবেসে ফেলেছিলেন। আপনার ভাগ্য কখনো খারাপ হতো না যদি ভাগ্য লেখার হকটা মায়ের হাতেই থাকতো। বাবা মায়ের অবদানের পার্থক্য মাত্র একটাই, মায়ের অবদান বেঁচে থাকতেই বোঝা যায়, আর বাবার অবদান চলে যাওয়ার পরে বোঝা যায়। বাবা সবসময় নিম পাতার মতোই হয়, ডাজন্ট ম্যাটার সেটা কতটুকু তিতা, কিন্তু ছায়া সব সময় ঠান্ডাই হয়। মা যেটাই রান্না করুন না কেন রাগ না দেখে খেয়ে নেবেন, কারণ এই পৃথিবীতে এমনও মানুষ আছে কারো মা নেই আবার কারো খাবার নেই। আপনি তাদের থেকে অনেক ভাগ্যবান। মা মানে 10 মাস 10 দিন গর্ভে ধারণ। মা মানে সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে লালন পালন। মা মানে হাজারটা আবদার। মা মানে অনেকটা শাসন, অফুরন্ত ভালোবাসা। মা মানে খাওয়ার জন্য প্রেশার দেওয়া। মা মানে নিজের চাইতে সন্তানের বেশি যত্ন নেওয়া। আমরা অনেক সময় মায়ের কাছে অনেক কিছু আবদার করে থাকি, মা হয়তো আমাদের সব আবদার পূরণ করতে সক্ষম হন না, যার কারণে আমরা মনের অজান্তে মায়ের সাথে অনেক খারাপ আচরণ করে ফেলি। যদি জীবনে চলার পথে মায়ের সাথে কখনো কোনো খারাপ আচরণ করেন বা কোনো অন্যায় করেন, তাহলে আজকেই মায়ের কাছে যান আর ক্ষমা চান। কারণ খোঁজ নিয়ে দেখেন যাদের মা এই পৃথিবীতে বেঁচে নেই, তারা আজ হাজারটা ইচ্ছে করলেও বলতে পারে না সরি মা, ক্ষমা করে দিও মা। তাই মৃত্যুর পরে না, মৃত্যুর আগেই জীবিত থাকতে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিই। কারণ মৃত্যুর পরে আর সেই সুযোগটা পাবেন না। যদি কখনো বেয়াদবি করে থাকেন, খারাপ আচরণ করে থাকেন, মায়ের মনে এতটুকু কষ্ট দিয়ে থাকেন, তাহলে আজকেই মায়ের সামনে যান আর বলুন সরি মা। ডিয়ার লাভার, আমি তোমার বাবা নই। তুমি কোথায় যাচ্ছ, কখন যাচ্ছ, কার সাথে যাচ্ছ আর কেন যাচ্ছ, সেটার পারমিশন তুমি আমার কাছ থেকে নেবে না। আমার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে পারমিশন নেবার তোমার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। তবে হ্যাঁ, তুমি অবশ্যই জানাবে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কার সাথে যাচ্ছ। তার কারণ হলো যাতে কোনো ধরনের কোনো সমস্যায় যদি তুমি পড়ো সেখানে গিয়ে, আমি সেই মুহূর্তে সেখানে যাতে পৌঁছে যেতে পারি। আমাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল, আমি জানি না অন্য কে কি বলবে। আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি, আমি যে কোনো জায়গায় বলবো, যে কোনো পরিস্থিতিতে বলবো, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া। তোমাদের কাছে আজকে এটা ইমোশনাল কথা মনে হতে পারে, কিন্তু জীবনে যখন আমার জায়গায় আসবে অথবা আমাদের জায়গায় আসবে, তখন দেখবে ওটা কি শক্তি। গল্প, আমার মার কোনো কিছু হলে আমি বলতাম, পায়ের নিচে শুয়ে বলতাম আমার গায়ের উপর একটা পা রাখো তো, আর আমাকে একটা ফু দাও। তো আমার জীবন এখনো ফুয়ের মধ্যেই চলছে। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই আগের রাতে, আমার অনেক জ্বর, অনেক অনেক জ্বর, 104 ডিগ্রি হবে। আমি সকালবেলা উঠে বললাম মা আমি তো আর পরীক্ষা দিতে পারবো না। আমার মা আর 10টা মায়ের মতো খুব শিক্ষিত নন। তা আমার মা বললেন এটাকে হয় নাকি রে বাবা, তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি তো 1 বছর ফেল করে যাবে। আমি বললাম আমার তো কোনো উপায় নেই, আমি তো চোখে কিছু দেখছি না। উনি অনেক দোয়া টোয়া করে আমাকে একটা ফু দিলেন, দিয়ে হাত ধরে বললেন চলো যাই। পরীক্ষা 3 ঘন্টার জায়গায় প্রায় 2 ঘন্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম। বাইরে মানে বিপর্যস্ত মা বসে আছেন, আমার ছেলে কি করছে ভিতরে। বাইরে বেরোলাম, বললো কি পরীক্ষা শেষ হয়েছে, সব প্রশ্নের উত্তর দিয়েছো? আমি বললাম না, মাত্র 34 প্রশ্নের উত্তর দিয়েছি, 34 নাম্বার। তো বলে পাস কততে? আমি বললাম পাস তো 33-এ। আমি বললাম মা তোমার ফুয়ে আর কোনো কাজ হবে না। বলে আচ্ছা কাজ না হোক, আসো না একটা ফু দেই। এবার ফুটে একটা নামাজ পড়ে দেই। ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, একটা ফু দিলেন সারা গায়ে। বিলিভ মি, এটা হয়তো এটা এক ধরনের কাকতালীয় ব্যাপার হতেই পারে, কিন্তু আমি আজও বিশ্বাস করি 34-এ 34 পেয়েছিলাম।